নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের কোফতা মশালার একটি রেসিপি। দুর্দান্ত খেতে হয় এটা, ভাত, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর এটা এঁচোড়ের কোফতা বানানোর সবথেকে সহজ পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এঁচোড়টা আমাদের সেদ্ধ করতে হবে। তার জন্য আমি 400 গ্রাম এঁচোড় নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এঁচোড়টাকে। তারপর বড় বড় টুকরো করে কেটে সেটাকে বেশ খানিকটা জল দিয়ে প্রেসার কুকারে বসিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ টিস্পুন করে নুন এবং হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো তেল। যে কোনো তেল আপনারা দিতে পারেন, সর্ষের তেল অথবা সাদা তেল। অনেক সময় দেখবেন এঁচোড় সেদ্ধ করার সময় প্রেসার কুকারটা একটু কালো হয়ে যায়, এঁচোড়ের কষ লেগে। এঁচোড় বা মোচা দুটোতেই হয়। এক্ষেত্রে যদি আপনারা এর মধ্যে একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু প্রেসার কুকারটা আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না। এবার একদম হাই ফ্লেমে রেখে 2টো হুইসেল দিয়ে এঁচোড়টাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি, কিন্তু এখন এটা প্রচণ্ড গরম, তাই এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। এঁচোড়টা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি পুরোপুরি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে এঁচোড়ের কোফতা বানালে কিন্তু এঁচোড়টাকে আর আলাদা করে কষিয়ে নিতে প্রয়োজন হয় না। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তারপর দেবো এখানে লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন মতো, বা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, অথবা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এখানে। ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে দিয়েছি। দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। চাইলে আপনারা এর মধ্যে আদা বাটাও দিতে পারেন। সামান্য একটু চিনি দিলাম, আর কুচনো কাজু কিশমিশ দিলাম 1 মুঠো মতো। এই কাজু কিশমিশটা দেওয়ার জন্য কিন্তু এঁচোড়ের কোফতাতে দারুণ স্বাদ হয়। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, তবে না থাকলে স্কিপ করতে পারেন। এবার এই এঁচোড়টাকে খুব ভালো করে এভাবেই মেখে নিতে হবে হাত দিয়ে, যাতে এঁচোড়ের কোনো বড় টুকরো না থাকে। তারপর এর মধ্যে আমি বেসন দেব। প্রথমে 3 টেবিল স্পুন মতো বেসন দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দেওয়া যাবে। প্রথমে এভাবেই একটু মেখে নিতে হবে এঁচোড়টাকে। বেসনের পরিমাণ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য এটা মাখা হয়ে গেলে খানিকটা অংশ হাতের মধ্যে তুলে নিয়ে এভাবে এটাকে বাইন্ড করে একটা গোল বল তৈরি করার চেষ্টা করবেন। যদি দেখেন বলটা ঠিকঠাক তৈরি হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে না, তাহলেই বুঝবেন বেসনটা একদম ঠিক আছে। তবে এই সময় এই বলগুলো কিন্তু একদম নরম থাকতে হবে। বলগুলো নরম আছে দেখে এটাকে শক্ত করার জন্য বেশি পরিমাণে বেসন দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যাবে, আর কোফতাতে এঁচোড়ের থেকে বেসনের টেস্টটা বেশি আসবে, সেটা খেতে ভালো লাগবে না। কোফতাগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু কোফতাটাও ভাজা হয়ে যাবে, আর গ্রেভিটাও তৈরি হয়ে যাবে। কয়েকটা কোফতা আমি এখানে দিলাম ভাজার জন্য। একদম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে। যতক্ষণে কোফতাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 মুঠো মতো কাজু বাদাম। তবে এই কাজু বাদামটা দেওয়া কিন্তু একেবারেই অপশনাল। কাজু বাদামটা যেহেতু অল্প, তাই এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম আমি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো টক দই। টক দইয়ের বদলে আপনারা কিন্তু টমেটোও দিতে পারেন। এবার এই টক দই আর কাজু বাদামের গুঁড়োটাকে একসঙ্গে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা গ্রেভিতে ইউজ করব। আর কোফতাগুলো কী অবস্থায় আছে দেখে নিই। নিচের দিকটা দেখুন ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এই কড়াইটাকে ধরে এভাবেই এটাকে নাড়াচাড়া করে কোফতাগুলো উল্টে দিচ্ছি। প্রথমেই খুন্তি দিতে গেলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে। চারিদিক থেকে এভাবে সুন্দর রং আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তবে আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এখানে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি দই আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন।
তারপর এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল ভেসে উঠেছে। এরপর এর মধ্যে দিলাম কালো সর্ষে বাটা হাফ চা চামচ মতো। সর্ষে বাটাটা একেবারেই আপনারা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। সমস্ত মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিলাম, তারপর এমনি জল দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং মিষ্টি। তবে এই মিষ্টি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো আমাদের ফুটতে দিতে হবে। মিনিট 2 এটাকে ফুটিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবেন, এটাকে আর বাড়াবেন না। আর এভাবেই এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমাদের রান্না করতে হবে, যাতে কোফতার মধ্যে গ্রেভির টেস্টটা চলে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমাদের রান্না এখানে প্রায় রেডি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। তারপর আমাদের এঁচোড়ের কোফতা মশলা একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সহজ পদ্ধতিতে আমি দেখালাম রান্নাটা। আর ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আড্ডা দেওয়ার মতো মনের অবস্থা নেই, সেই জন্য আড্ডাও দেবো না, বেশি বকবকও করবো না। সকাল থেকে না নিউজ চ্যানেল খুললেই শুধু মন খারাপ হয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। কারণটা নিশ্চয়ই জানেন, আমাকে আর নতুন করে হয়তো বলতে হবে না, কারণ সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলোতে এখন একটাই খবর, সেটা হলো ফোনে। এঁচোড়ের কোফতা মশলা রেসিপিটা আগেই শ্যুট করা ছিল, তো আমি লাস্ট কিছুদিন ধরে নিয়মিতভাবে ভিডিও শ্যুটও করতে পারছি না, সেটাকে আপলোডও করতে পারছি না। তার কারণ একটাই, এখনও হয়তো আপনারা একটু শুনতে পাচ্ছেন যে বাড়ির পাশে একটু কীর্তন হচ্ছে। তো সেটা গত রবিবার শুরু হয়েছে এবং এখনও সেটা চলছে। আজকেই সম্ভবত এটা শেষ দিন। তো আজকে একটা বক্স খুলে নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত বাড়ির একদম পাশেই 2টো বক্স লাগানো ছিল, বুঝতেই পারছেন কেমন আওয়াজ ছিল। তো সেই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। রান্না করতে করতে যে ভয়েসটা দেব সেটাও সম্ভব ছিল না, কারণ সেই পাশে আওয়াজ, মানে রান্নাঘরটা আমার একেবারেই রাস্তার পাশে, সেক্ষেত্রেও খুব প্রবলেম ছিল। প্লাস আমি যদি মানে পারতাম, আপনারা হয়তো ভাববেন যে রাত্রেবেলা তাহলে কেন আমি ভয়েস ওভার করিনি। ভয়েস ওভারটা করিনি তার কারণ হলো রাত্রেবেলাও এটা কন্টিনিউ হচ্ছিল, মানে রবিবার থেকে শুরু হয়েছে একদম কন্টিনিউ। আজকে শুক্রবার বিকেল 4:30 বাজে। আজকে সকালের দিকটায় একটু বন্ধ ছিল, তো সেই সময় বাকি সমস্ত কিছু করা ছিল আমার ভিডিওটাতে, শুধুমাত্র ভয়েস ওভারটা দেওয়ার ছিল। তো সেই জন্য সকালবেলা যেই দেখলাম একটু থেমেছে ব্যাপারটা, তো তখনই আমি ভয়েস ওভারটা করে নিয়েছিলাম। বা বকবক করার মতো অবস্থা আজকে নেই, সত্যি মনের অবস্থা সেরকম নেই। কারণ এই খানিকক্ষণ আগে জানেন তো, খেতে খেতে আমি যখন টিভি দেখছিলাম তখন মানে সকাল থেকে তো ফণির তাণ্ডব শুরু হয়ে গেছে। তো ওড়িশায় যে ভিডিওগুলো দেখছিলাম, মানে গায়ে কাঁটা দিচ্ছিল, সত্যি কথা। একটা গোটা আস্ত বাস সেটা ঝড়ের তাণ্ডবে উল্টে গেল। বাড়ির যে জানালাগুলো রয়েছে সেগুলো কাঁপতে কাঁপতে কাঁচের জানালাগুলো ভেঙে পড়ছে। তারপরে মোবাইল টাওয়ার যেগুলো ছিল তার মধ্যে থেকে একটা দেখলাম, এগুলো সবই টিভিতে দেখা। তো টিভিতে দেখেই আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষ তো কোন ছাড়। আমার মাথায় শুধু এটাই আসছে যে আমরা তো ভালো বাড়িতে থাকি, যাদের সেই রকম বাড়ি নেই, মানে যারা পাকা বাড়িতে থাকেন না, যারা মাটির বাড়িতে থাকেন, বেড়ার বাড়িতে থাকেন, তারা কীরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা ভাবলেই না সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে। সিরিয়াসলি বলছি, মানে এমন একটা ফিলিংস আসছে না ভেতর থেকে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। টিভিতে এটাও দেখলাম যে নামখানার ওদিক থেকে সবাইকে ক্যাম্প করে সরিয়ে নিয়ে আসা হয়েছে সবার বাড়ি থেকে। মানুষজন, গবাদি পশু, এগুলো সমস্ত ওই এখন ক্যাম্পে রয়েছেন। মানে মানুষ এক কথায় বলতে গেলে গৃহহারা বা গৃহ ছাড়া। তাদের কি অবস্থা সত্যি।
প্রাকৃতিক দুর্যোগ এগুলো, কারোর কিছু করার নেই, কিন্তু মানুষ এতেই কি অসহায় হয়ে পড়ে, তাই না? মানে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। আজকে হয়তো ভুলভাল উল্টোপাল্টা বকছি আমি, মানে মাথা কাজ করছে না, মন মেজাজ একেবারেই ঠিক নেই। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা, আমি সকালে কমিউনিটিতেও পোস্ট করেছিলাম যে সবাই সাবধানে থাকবেন। তো এখনও একটাই কথা বলার, যে সবাই প্লিজ সাবধানে থাকবেন। কারণ অনেকে বলছিলেন ওখানে যে কিছু করার নেই, বাড়িতে থাকার উপায় নেই, অফিস তো যেতেই হবে। এটা সত্যি কথা, অফিস তো যেতেই হবে, কাজ তো করতেই হবে, সবই করতে হবে, কিন্তু প্লিজ একটু সাবধানে থাকবেন। আমার হাজব্যান্ডও অফিস গেছেন, তো মন স্থির হচ্ছে না কিছুতেই আমার। যাই হোক, উপরওয়ালার কাছে একটাই চাওয়া, তিনি যেন সবাইকে ভালো রাখেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আর মোবাইলে চার্জ করিয়ে রাখবেন, কারণ ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো সেই জন্য মোবাইলটাকে চার্জ করিয়ে রাখবেন আগে থেকে। আর কিছু বলার নেই, সাবধানে থাকবেন।